হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গলের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, নিজেদের ফ্যামিলির সাথে, জানিয়ে দিও যে টকিং ফুটবল টুডে ফিরে এসেছে আবার ইউটিউবে। এবং অবশ্যই যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টেই যেটা বলে আমি আজকের এই ভিডিওটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমি লাস্ট সিজন কভার করিনি, তো অবভিয়াসলি ফার্স্ট অফ অল তো ইস্ট বেঙ্গলের লাস্ট ইয়ারের পারফরমেন্স নিয়ে একটু হালকা আলোচনা করে নেওয়া যাক। আইএসএল এ হয়তো টপ 6 তারা কোয়ালিফাই করতে পারেনি, বাট কার্লেস কোয়াড্রাতের আন্ডারে দুরান্ত কাপের ফাইনালে ইস্ট বেঙ্গল পৌঁছেছিল, রানার্স আপ হয়েছে, সুপার কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে। ওডিশা এফসির মতন একটা শক্তিশালী দলকে হারিয়ে তারা এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফাইং প্লে অফস ম্যাচ খেলবে। অর্থাৎ বহু বছর পর আমরা ইস্ট বেঙ্গলকে এশিয়ার মঞ্চে দেখতে পাবো। ইট ইটসেলফ ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট ফ্রম দ্য ইমামি ম্যানেজমেন্ট এবং অবভিয়াসলি কার্লেস কোয়াদ্রাত। তিনি আসার পর থেকে কিন্তু এই ক্লাবের মধ্যে একটা পজিটিভ ভাইবস দেখা যাচ্ছে উইদিন দ্য ম্যানেজমেন্ট, উইদিন দ্য প্লেয়ার্স এবং স্পেশালি উইদিন দ্য ফ্যান গ্রুপস। প্রত্যেকেই ভীষণ ভীষণ খুশি গতবারের ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দেখে। এবং অবভিয়াসলি একটা সেট টিম বিল্ড করা এবং সেই সেট টিমের ওপরে আরো অ্যাডিশনস নিয়ে আনা এবং সেই দলটাকে আরো ভালো করে তোলা, এটা কিন্তু 1 থেকে 2 বছরের সময়ের মধ্যে হওয়াটা কখনোই সম্ভব নয়। কার্লেস কোয়াড্রাত একটা 2 থেকে 3 বছরের প্রজেক্ট নিয়ে এসছেন এবং কার্লেস কোয়াড্রাত যেই প্লেয়ারদের পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ভাবে আগে থেকেই ইস্ট বেঙ্গলে ছিলেন। অর্থাৎ সেই টিমটার ওপরেই কিন্তু কার্লেস কোয়াড্রাত তার নিজের ইনপুটস দিয়ে, তার নিজের প্লেয়ার্স এনে এই টিমটাকে একটা জায়গায় নিয়ে গেছেন। তো সেখান থেকে এবার ইস্ট বেঙ্গলের সময় এসেছে এই সেট টিমটার উপরে আরো বেটার প্লেয়ার্স এনে এই টিমটাকে আরো ভালো করে তোলার। এবং ঠিক এই কাজটাই ইস্ট বেঙ্গল এই সিজনে করতে চলেছে। হোয়াট অ্যান অফ সিজন ইস্ট বেঙ্গল ক্লাব ইজ হ্যাভিং। যেরকম সুন্দর তাদের ট্রান্সফার পলিসিস, সেরকমই সুন্দরভাবে তারা কিন্তু একের পর এক বড় বড় প্লেয়ারদের সাইন করছে, ইম্পর্টেন্ট পজিশনসে তারা প্লেয়ার আনছে এবং যেখানে যেখানে ইস্ট বেঙ্গলের উইকনেসেস, সেই জায়গাগুলোকে রেকটিফাই করার জন্য একদম কারেক্ট রিপ্লেসমেন্টস কার্লেস কোয়াড্রাত এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আনছে এই বছর এই ইস্ট বেঙ্গল টিমে। বলা হতো যে এই ইস্ট বেঙ্গল টিম নাকি বড় প্লেয়ার আনতে পারবে না, কোনো বড় ইন্ডিয়ান প্লেয়ার, কোনো বড় ফরেন প্লেয়ার এই ক্লাবে আসবে না, বিকজ দ্য পারফরমেন্স অফ দিস ক্লাব হ্যাজ বিন ভেরি পুয়ার ইন দ্য লাস্ট ফিউ সিজনস। কিন্তু সেই সব থিওরিজ গুলোর উপরে জল ঢেলে ইস্ট বেঙ্গল হ্যাজ সাইন্ড দিস ইয়ার the golden boot winner of last season's ISL and the highest assist provider in last year's ISL. Both Dimitrios Diamantakos and Madi Talal has signed for East Bengal FC. এবং অবভিয়াসলি এটা আমি কোনো ব্রেকিং নিউজ বা কোনো নতুন খবর দিচ্ছি না, আমরা সবাই জানি এই দুটো সাইনিং হয়ে গেছে এবং ডিমি তো অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে অফিসিয়ালি, হি ইজ নাও অ্যান ইস্ট বেঙ্গল প্লেয়ার। তালালের অ্যানাউন্সমেন্টও এই কয়েকদিনের মধ্যেই চলে আসছে। তো সেই কারণে এটা খবরের ভিডিওর থেকেও বেশি আজকে একটা অ্যানালিসিস ভিডিও বা একটা এরকম ভিডিও তোমরা ধরতে পারো যেখানে আমরা কথা বলতে চলেছি যে এই দুটো প্লেয়ার কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য আপকামিং সিজনে। সো ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট ডিমি। তো আমি টুইটারে কয়েকদিন আগে পোস্ট করেছিলাম যে কলকাতার ময়দানে এক ডিমি তো অলরেডি মাঠ কাঁপাচ্ছে, তো তাকে চ্যালেঞ্জ করতে কিন্তু আর এক ডিমিও চলে এসছে কলকাতা ময়দানে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটো দলেই একটা করে ডিমি রয়েছে এবং পরের মরশুমটা এটা কিন্তু একটা বিশাল বড় ডিবেট হতে চলেছে যে কোন ডিমি বেটার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই দুই প্লেয়ারই তারা কিন্তু ম্যাসিভ ক্রাউডের সামনে খেলে অভ্যস্ত। ডিয়ামান্টাকস যেরকম কেরালা ব্লাস্টার্সে খেলেছে সেরকমই পেট্রোটসও কিন্তু মোহনবাগানে খেলা প্লেয়ার। তো এই দুটো প্লেয়ারই ক্রাউড বা প্রেশারের আন্ডারে খেলতে জানে। সো এখন থেকেই বলাটা কিন্তু ভীষণ মুশকিল যে উইচ প্লেয়ার ইজ গোয়িং টু প্রিভেল, কারণ পেট্রোটস অলরেডি গোল্ডেন বল জিতেছে লাস্ট ইয়ার
এবং ডিয়ামান্টাকস গোল্ডেন বুট জিতেছে। সো ইটস গোইং টু বি ভেরি টাইট কম্পিটিশন আই বিলিভ। বাট হ্যাঁ, ডিমিট্রিয়স ডিয়ামান্টাকসের সাইনিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল ইস্ট বেঙ্গলের জন্য, বিকজ অলরেডি যা নিউজ রিপোর্টস এখন অব্দি সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল সাউল ক্রেসপো, যেটা অলরেডি অ্যানাউন্সড, হিজাজি এবং এরই সাথে ক্লেটন এবং তালাল এবং ডিমি, এই 5 জন ফরেনারকে অলরেডি কনফার্ম করে ফেলেছে। 6th ফরেনার নিয়ে এখনো কথাবার্তা চলছে, তো এখনো সেই বিষয়ে এখনো খুব একটা বেশি কিছু জানা যায়নি। বাট ক্লেটন এবং ডিমি এই দুজনের স্ট্রাইক পার্টনারশিপ মোস্ট প্রবাবলি আমরা নেক্সট সিজন দেখতে চলেছি ইস্ট বেঙ্গলের জার্সিতে। এবং এটা কিন্তু ভীষণ ভালো একটা ডিসিশন যেটা ইস্ট বেঙ্গল নিয়েছে, বিকজ ক্লেটন ইজ 37 or 38 নাও। তো অবভিয়াসলি ওর থেকে তুমি ডাবল ডিজিটস এর গোল এক্সপেক্ট করাটা আমার মনে হয় না উচিত বলে। ইফ হি ডাজ দেন অবভিয়াসলি ইটস আ ম্যাসিভ অ্যাচিভমেন্ট এট দ্যাট এজ, বাট সেটা এক্সপেক্ট করাটা আমার মনে হয় প্র্যাকটিক্যাল নয়। তো সেখানে এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল যে ইস্ট বেঙ্গল ব্রিংস ইন আ নিউ স্ট্রাইকার। ক্লেটনকে ছেড়ে দেওয়ার কথাও অনেকে বলছিল, বাট আই এম अगेंस्ट দ্যাট এট লিস্ট, বিকজ আমার মনে হয়েছে যে ক্লেটনদের মতন প্লেয়ারদের ছাড়ার আগে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্লাব টু ফাইন্ড আ রিপ্লেসমেন্ট অফ ক্লেটন সিলভা। কারণ ক্লেটন যেরকম ভাবে এই ক্লাবটাকে বুঝতে পেরেছে, এই প্রেশারটাকে হ্যান্ডেল করেছে, এই প্যাশনটাকে বুঝতে পেরেছে ইস্ট বেঙ্গল ক্লাবের, তো সেরকম একটা প্লেয়ার হু নোজ হোয়াট ইট মিনস টু প্লে ফর আ ক্লাব লাইক ইস্ট বেঙ্গল, ওরকম একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট যতক্ষণ না আসছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দিস কাইন্ড অফ প্লেয়ার্স ইন দ্য ড্রেসিং রুম, যে কিন্তু বাকি প্লেয়ারদের মোটিভেট করতে পারবে, বাকি প্লেয়ারদের বোঝাতে পারবে অ্যাজ এ ট্রু লিডার। হি ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রু লিডার অফ ইস্ট বেঙ্গল এফসি, এবং ওরকম একজন ব্যক্তিত্ব, ওরকম একজন পার্সোনালিটি দরকার ড্রেসিং রুমে অ্যাট লিস্ট ফর দ্য নেক্সট সিজন। সো আমি তো এক্সপেক্ট করছি ক্লেটন স্টে করবে, এবং অবভিয়াসলি আই থিঙ্ক ডিমি ইজ গোয়িং টু বি দ্য স্টার্টিং স্ট্রাইকার অফ দিস টিম, কারণ গোল্ডেন বুট উইনার, তো ডেফিনেটলি হি উইল গেট দ্যাট চান্স, হি উইল বি প্লেইং মোর দ্যান ক্লেটন। বাট এরকমও আমরা দেখবো যে সেকেন্ড হাফে হয়তো ক্লেটন নামছে ডিবির জায়গায়, বা এরকমও সিচুয়েশন আসতে পারে যেখানে দুই স্ট্রাইকারকেই খেলাতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে, বাট সেটা পরের কথা। ডিমির সাইনিংটা ইজ আ ম্যাসিভ স্টেটমেন্ট ফ্রম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ কেরালা ব্লাস্টার্স এর মতন একটা ক্লাব থেকে ডিমিকে বার করা, যেখানে ডিমি অবভিয়াসলি নিজে খুশি ছিলেন না, এটা একটা ফ্যাক্ট, বাট ডিমির কাছে বাইরের দেশের ক্লাবেরও অনেক প্রস্তাব ছিল, তো সেই প্রস্তাবগুলোকে তিনি রিজেক্ট করে ইস্ট বেঙ্গলের প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন। ইট ইটসেলফ স্পিক্স ভলিউম যে এই প্রজেক্ট যেটা কার্লোস কোয়াড্রাত বিল্ড করছেন ইস্ট বেঙ্গলে কতটা লোভনীয় হতে পারে এই বড় বড় প্লেয়ারদের জন্য, এবং স্পেশালি যেখানে ইস্ট বেঙ্গল ACL 2 প্লে অফস খেলবে অ্যান্ড কুড গেট আ চান্স টু অ্যাকচুয়ালি গো ইনটু দ্য গ্রুপ স্টেজেস। তো সেখানে দাঁড়িয়ে অবভিয়াসলি দিস ওয়াজ দ্য রাইট চয়েস আমার মনে হয় উইচ ডিমি টুক, এবং he has been in his best goal scoring form in his entire career. লাস্ট 2 বছরে ISL এ কেরালা ব্লাস্টার্সের হয়ে 44টা অ্যাপিয়ারেন্সে 28টি গোল এবং 7টি অ্যাসিস্ট রয়েছে ডিমির নামে। এবং এরই সাথে এটাও মাথায় রাখতে হবে যে ডিমির প্লেইং স্টাইল কিন্তু ভীষণ ফ্লুইড। হি ইজ নট আ প্রপার ফক্স ইন দ্য বক্স, যেরকম অনেক প্লেয়ার্সরাই হয় যে ডি বক্সের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকবেন, বল আসার অপেক্ষা করবেন এবং তারপর গোল করবেন, না, একেবারেই নয়। ডিমির প্লেইং স্টাইল কিন্তু আলাদা। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট যে ডিমির কিছু উইকনেসেস রয়েছে, যেরকম এরিয়াল ডুয়েলস, এবং এরই সাথে ওর ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, এবং এরই সাথে তিনি কিন্তু খুব ইজিলি পজিশন লুজ করেন বলের, এটা একটা ফ্যাক্ট। বাট এটা কিন্তু খুব মাইনার কয়েকটা উইকনেস আমার মনে হয়। একটা স্ট্রাইকার হয়ে অবভিয়াসলি তোমার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন বেশি থাকার কথাও নয়। You have a lot of players to provide defensive cover. Aerial duels could be a factor because Dimir height হচ্ছে I think 5'9". He might not be the tallest of strikers, যার কারণে যে এরিয়াল ডুয়েলস গুলো হয়, যখন বল লব করে আপনার দিকে বাড়ানো হয়, সেই সময় যে বলটার পজিশন নেওয়া, সেখানে ডিমি একটু উইক, অ্যান্ড হয়তো হি মে নট উইন পজিশন এভরি টাইম, বাট এত কিছুর পরেও ডিমি স্টিল গোজ ফর দোজ হেডেড অ্যাটেম্পটস। সে তুমি এরিয়াল ডুয়েলস বলো বা কর্নার বা ক্রস যাই বলো, হি স্টিল গোজ ফর দ্যাট হেডেড অ্যাটেম্পট। তো এটাই বুঝিয়ে দেয় যে একটা স্ট্রাইকারের মধ্যে কতটা গোল করার খিদে রয়েছে। এবং ডিমির কয়েকটা স্ট্রেংথ যেগুলো
অনেক বেশি কাজে আসবে ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে ওর ফ্লুইড মুভমেন্টস। হি ইজ ভেরি ফ্লেক্সিবল ইন হিজ পজিশন। কেরালা ব্লাস্টার্সে আমরা দেখেছি, এবং ও যখন নিজের ক্যারিয়ার স্টার্টও করেছিল, হি ওয়াজ প্লেইং অ্যাজ আ মেন স্ট্রাইকার, অ্যাজ আ সিঙ্গল স্ট্রাইকার আপ ফ্রন্ট। পরে বিভিন্ন ক্লাবসে ওকে বিভিন্ন পজিশনে খেলানো হয়েছে, কখনো 4-3-3 থেকে খেলতে হয়েছে, যেখানে কনস্ট্যান্টলি সেন্ট্রাল ফরওয়ার্ড থেকে লেফট উইং রাইট উইং ওকে মুভ করতে থাকতে হয়েছে। সো হি ক্যান বি ভেরি ফ্লুইড ইন হিজ পজিশনস। এবং কেরালা ব্লাস্টার্সে আমরা দেখেছি কখনো ডিমি রাইট চ্যানেলে চলে এসছে, কখনো ডিমি লেফট চ্যানেলে চলে এসছে, এবং তখন লুনাকে আমরা দেখতাম সামনে চলে যেতে, আবার কখনো লুনা পেছন থেকে খেলছে, ডিবি সামনে আপ ফ্রন্টে চলে গেছে। সো এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটার সাথে ক্লেটনের অনেক একটা মিল রয়েছে। ক্লেটনও কিন্তু ভীষণ ফ্লেক্সিবল তার পজিশন নিয়ে, সেরকমই ডিমির এই ফ্লেক্সিবিলিটি এবং অফ দ্য বল মুভমেন্ট, এটা একটা মেজর ফ্যাক্টর হতে চলেছে ইস্ট বেঙ্গলের সাকসেসফুল সিজনের পেছনে। যদি ডিমি কলকাতা ময়দানে এসে ক্লিক করে যায় এবং তার নিজের চেনা ছন্দে গোল করতে থাকেন, ইট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল সিজন ফর ইস্ট বেঙ্গল এফসি ইন আইএসএল। ইট হ্যাজ টু বি, কারণ শুধুমাত্র ডিমি নয়, দে হ্যাভ ব্রট ইন মাদি তালাল অ্যাজ ওয়েল, the highest assist provider in last year's ISL. এই ফ্রেঞ্চ মরক্কান মিডফিল্ডার হুগো বুমোর স্টাইলের সাথে মাদি তালালের একটা ভীষণ রকম মিল রয়েছে, এবং 10টা অ্যাসিস্ট করেছেন তিনি লাস্ট ইয়ার আইএসএল এ, এবং এরই সাথে 6টা গোলও করেছেন। তো 16 গোল কন্ট্রিবিউশনস ফর আ ক্লাব, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে কারণে পাঞ্জাব এফসি তাদের ডেবিউ আইএসএল সিজনে they finished above a lot of old clubs. তালালের ফরওয়ার্ড পাসেস এবং অফ দ্য বল মুভমেন্ট তালালেরও কিন্তু ভীষণ ভালো। ও বল রিলিজ করেই পজিশন নিতে চলে যায়, হি ইজ এক্সপেক্টিং দ্যাট সেকেন্ড বল ফ্রম দ্য প্লেয়ার, এবং এই ডেঞ্জারাস ট্যাকটিক্সটা কিন্তু ভীষণ রকম ভাবে কাজে আসবে। এবং তালাল এবং দিমির এই যুগলবন্দিটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা করতে হবে, বিকজ তালাল এবং ডিমি যদি ক্লিক করে যায় একসাথে এবং তাদের মধ্যে যদি বোঝাপড়াটা ভীষণ ভালো রকম হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো দিনে এই দুজনের ডুও কুড বি ডেডলি অ্যান্ড ডিস্ট্রাকটিভ ফর এনি ডিফেন্সিভ সাইড। দিমির একটা গোল করার খিদে রয়েছে, ও ঠিক গন্ধ পেয়ে যায় যে কখন গোলটা আসবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ও কিন্তু ড্রিবল করে বক্সের মধ্যে ঢুকতে ভালোবাসে। হি ইজ নট, যেটা বললাম, হি ইজ নট দ্যাট প্রপার ফক্স ইন দ্য বক্স। ওকে কিন্তু একা ছেড়ে দেওয়াটা যাবে না, ওকে সবসময় একটা প্লেয়ার ওর সাথে রাখতে হবে, অ্যান্ড দ্যাট উড গিভ আ লট অফ স্পেস ফর সামওয়ান লাইক তালাল, ফর সামওয়ান লাইক সাউল, ফর সামওয়ান লাইক হুএভার ইজ প্লেইং ইন দ্যাট মিডফিল্ড। ও কিন্তু আরো এগোতে পারবে এবং উইং থেকে অ্যাটাক কিন্তু ইস্ট বেঙ্গল তৈরি করতে পারবে, যেহেতু ডিমি অ্যাজ আ সেন্ট্রাল ফরওয়ার্ড ইজ গোয়িং টু বি আ ম্যাসিভ প্রেজেন্স। একটা গ্রিক গড বলা হয় ডিমিকে, অ্যান্ড রাইটফুলি সো। ডিমির পায়ে ম্যাজিক আছে, হোয়াট এভার হি টাচেস টার্নস ইনটু গোল। এবং ডিমির মধ্যে সেই স্পিড রয়েছে, ডিমির মধ্যে একটা, ও কিন্তু ভীষণ ওয়ার্কলোড নিয়ে খেলতে ভালোবাসে, এটা হচ্ছে ব্যাপার। যখন কেরালা ব্লাস্টার্সের লুনা ইনজিয়ার্ড হয়ে গেছিল, ডিমিট্রিয়স একা এই দলটাকে ক্যারি করেছে, একা। অ্যান্ড এরকমই একটা প্লেয়ার হু ক্যান বি আ লিডার আপ ফ্রন্ট ইজ হোয়াট ইস্ট বেঙ্গল নিড। আমরা বলি না যে ইন্ডিয়ান ফুটবলে সামটাইমস ইউ কুড বি দ্য বেস্ট টিম অন দ্য পিচ, বাট ইউ উড স্টিল রিকোয়ার দ্যাট ইন্ডিভিজুয়াল ম্যাজিক, দ্যাট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স টু উইন আ ম্যাচ। আমরা আগে অনেক এরকম বিভিন্ন আইএসএল ক্লাবসে প্লেয়ার্স দেখেছি যারা কিন্তু একার হাতে ম্যাচ বার করে নিতে পারে। ইস্ট বেঙ্গলে সেরকম প্লেয়ার্স কিন্তু লাস্ট কয়েকটা সিজনে আসেনি বললেই চলে। ক্লেটন কিছুটা হলেও he could have been that player, he has been that player actually, could have been, he has been that player, he has won East Bengal games, but ডিমির effectiveness কিন্তু অনেক বেশি হবে ক্লেটনের থেকে if he can click at East Bengal. Both Talal and Dimi, এই দুজনেই they have had their best seasons in ISL. ISL এর আগে তালালেরও কিন্তু অত বেশি প্রেজেন্স ছিল না, ডিমিও কিন্তু কিছুটা হলো, I think his last highlight of his career was 2014-15 যখন ওরা সুপার লিগ জিতেছিল অলিম্পিয়াকোসের সাথে, but that was it. ISL এ আসার পর থেকে they have just been unstoppable. Obviously it has a lot to do with the quality of ISL, সেখানে কোনো সন্দেহ নেই, কিন্তু এরকম কিছু প্লেয়ার যখন ইস্ট বেঙ্গল সাইন করেছে, it speaks a lot about what they are trying to achieve next season. East Bengal একটা strong squad build up করছে, এবং these are not the only foreign signings আরো হবে, Indian signings আরো হবে, they are going for big players.
তো এই সাইনিংগুলো যদি ইস্ট বেঙ্গল কমপ্লিট করতে পারে, দেন আই ডোন্ট সি আ রিজন ওয়াই ইস্ট বেঙ্গল শুডেন্ট ফিনিশ অ্যাটলিস্ট টপ 4 নেক্সট সিজন। এসিএল আমি এখন যাচ্ছি না, বিকজ এসিএল ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট অল টুগেদার, বাট অ্যাটলিস্ট আইএসএল এর জন্য তো আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ ম্যাসিভ অ্যান্ড আ ভেরি স্ট্রং স্কোয়াড। কার্লোস কোয়াড্রাট ইজ কুকিং, let him cook. And as far as Champions League qualifying rounds are concerned, ইস্ট বেঙ্গলের ম্যাচ 14th অগস্ট হতে চলেছে এখানে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে এগেইনস্ট আলটিন আসির। অন্য ক্লাব হওয়ার কথা ছিল যারা এইবার তুর্কমেনিস্তান লিগ জিতেছে, ইনভিনসিবল সিজন গেছে, বাট আমার এই মুহূর্তে ক্লাবের নামটা মনে পড়ছে না বিকজ একটু ভজাগটো নাম, বাট দ্য রিজন ওয়াই দে আর নট প্লেইং ইজ ওদের লাইসেন্সিং এর প্রবলেম হয়েছে, দে আর নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন ACL 2। সেই কারণে কিন্তু এই আলটিন আসিরকে নিয়ে আনা হয়েছে, যারা 2018-এ AFC কাপ রানার্স আপ হয়েছিল। অ্যান্ড অ্যাজ ফার আজ আই রিমেম্বার 2018-এ বেঙ্গালুরু এফসির এগেনস্টেই কিন্তু এই ক্লাবটি ছিল। কার্লোস কোয়াড্রাত অলরেডি এই ক্লাবের এগেনস্টে খেলেছে, হেরেছে, এটা ঠিক কথাই। 5-2-তে আই থিঙ্ক সেই ম্যাচের রেজাল্ট ছিল। ইন্টার জোনাল সেমিফাইনালসে আলটিন আসির বেঙ্গালুরু এফসি কে 5-2 গোলসে অ্যাগ্রিগেটে হারিয়েছিল, অ্যান্ড দে ওয়েন্ট অন টু বি দ্য রানার্স আপ দ্যাট সিজন। আমার যতদূর মনে হচ্ছে, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানি যদি আমি ভুল হয়ে থাকি, বাট কার্লোস কোয়াদ্রাতের কিন্তু এটা রিডেমশন ম্যাচ হতে পারে। ইফ ইস্ট বেঙ্গল উইন্স দিস গেম, they are directly qualified to the group stages of ACL 2, কারণ দুটো ক্লাব আই থিঙ্ক খেলছে না এবারের ACL 2। নর্থ কোরিয়া থেকে কয়েকটা টিম রয়েছে যাদের জন্য কিন্তু কোয়ালিফাইং এ আগে 6টা টিম ছিল, বাট সেই 6টা টিমের মধ্যে দুটো টিম বাই পেয়ে গেছে। এবং যতদূর আমার মনে হয় সেটা হচ্ছে যে MA র্যাঙ্কিংস অনুযায়ী যেই দেশের ক্লাব ছিল সেই র্যাঙ্কিংস অনুযায়ী কিন্তু বাইটা পাওয়া হয়েছে, যেই কারণে ইন্ডিয়ার ওপরে যে দেশগুলো রয়েছে MA র্যাঙ্কিংসে, এবং সেই দেশগুলোর থেকে যদি কোনো ক্লাব ছিল সেই দুটো ক্লাবকে কিন্তু কোয়ালিফাই করা হয়েছে ডিরেক্টলি টু দি গ্রুপ স্টেজে, যেটা আমার পার্সোনালি মনে হয়। কারণ 6টা কোয়ালিফাইং টিমস থেকে এখন কিন্তু পড়ে আছে 4টে, ফার্স্টের সাথে ফোর্থ, সেকেন্ডের সাথে থার্ড, এতটুকুন আমার মনে হচ্ছে, আমার আইডিয়া অনুযায়ী খেলা হচ্ছে, যেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল খেলছে আলটিন আসিরের সাথে। এবং 14th অগস্ট ম্যাচ সল্টলেক স্টেডিয়ামেই ম্যাচ, সো ইটস গোয়িং টু বি ওয়ান অফ দি বিগেস্ট গেম ইস্ট বেঙ্গল ইজ গোয়িং টু প্লে। অ্যান্ড শুধুমাত্র তাই নয়, ইন্ডিয়ান ফুটবলের জন্যও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ। ইস্ট বেঙ্গল হ্যাজ টু প্লে ইন ACL 2. If they cannot, they will go to the third tier, Challenge League খেলবে, but Mohun Bagan, East Bengal, they should be playing in ACL 2 is what I think. তো অবভিয়াসলি তোমরা জানিও তোমাদের কি মতামত ইস্ট বেঙ্গলের সম্পর্কে, তোমাদের কি মতামত ডিমি এবং তালালের সাইনিং এর সম্পর্কে আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করো, মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করো নিজের বন্ধুদের সাথে। We need to reach 70,000 সাবস্ক্রাইবার, দ্যাট ইজ আওয়ার নেক্সট টার্গেট। সো আজকের জন্য আমি এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।